বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ, এই অধ্যায় থেকে 2015 সালের দিনাজপুর বোর্ডের আসা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বুঝে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা সেই দিনাজপুর বোর্ডের যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটাই চলে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পরীক্ষায় কমন পেতে অন্যান্য প্রশ্নের সমাধান, এগুলো আমাদের প্র্যাকটিস করার জন্য। বাট আমরা এখন বোর্ড প্রশ্নগুলোর সমাধান করব, সেটা দিনাজপুর বোর্ডের। আচ্ছা, আমরা এখন সেই দিনাজপুর বোর্ডের প্রশ্নে চলে যাচ্ছি। আশা করি ভিডিওটি দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো এই যে বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধানে আসলাম, কিন্তু এটা প্রশ্ন নম্বর 8। আমরা চলে যাব এখন দিনাজপুর বোর্ডের যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নে। তো এই প্রশ্ন নম্বর 18, এই প্রশ্নটি এই যে এখানে দেখতে পাচ্ছেন দিনাজপুর বোর্ডে এসেছিল। এই প্রশ্নটি দিনাজপুর বোর্ডে এসেছিল, প্রশ্নটি প্রশ্ন নম্বর 18। এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো সালেক লিমিটেড এর 31 ডিসেম্বর 2013 সালের উদারতপত্র ও অন্যান্য তথ্য নিম্নে প্রদত্ত হলো। আর আরও আলোচনার মূল বিষয় হচ্ছে আমরা যে বইটি থেকে এই প্রশ্নটি সমাধান করতেছি সেটা হলো পাঞ্জেরি সৃজনশীল হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশ শ্রেণী। এই পাঞ্জেরি বই থেকে আমরা এটা সমাধান করতেছি। 2015 সালে দিনাজপুর বোর্ডের প্রশ্ন, এটা প্রশ্ন নম্বর 18, পাঞ্জেরি বইয়ের পেজ নম্বর 18। তো এখন আমরা প্রশ্নটা হলো সালেক লিমিটেড এর 31 ডিসেম্বর 2013 সালের উদারতপত্র অন্যান্য তথ্য নিম্নে প্রদত্ত হলো। সালেক লিমিটেড উদারতপত্র 31 ডিসেম্বর 2013। এখানে দেখতে পাচ্ছি দায়, বাম পাশে আছে দায় সমূহ এবং ডান পাশে সম্পত্তির সমূহ। তো দায় সমূহের মধ্যে সাধারণ শেয়ার মূলধন 6 লক্ষ, 10% অগ্রাধিকার শেয়ার মূলধন 3 লক্ষ, সাধারণ সঞ্চিতি 3,75,000, লাভ ক্ষতি হিসাব 2,25,000, 12% ঋণপত্র 2,25,000, ব্যাংক জমাতিরিক্ত 1,50,000, বিবিধ পাওনাদার 3,75,000। এই দায় পক্ষে দেখতে পাচ্ছি 22,50,000 এবং সম্পত্তি সমূহ যেখানে দেখতে পাচ্ছি আমরা ভূমি ও দালান কোঠা 6 লক্ষ, কলকবজা 4,50,000, আসবাবপত্র 1,50,000, মজুদ পণ্য 3,75,000, বিবিধ দেনাদার 5,25,000, প্রাপ্য বিল 1,20,000, নগদ তহবিল 30,000। এ হলো 22,50,000। তো আমরা জানি দায়পক্ষ এবং সম্পত্তি, দায় এবং সম্পত্তি ওই পাশে সমান হবে। তো এখানে তার নিচে এই ছকের নিচে একটা অন্যান্য তথ্য দেওয়া আছে। প্রারম্ভিক মজুত পণ্য 3,25,000 টাকা, নিট ক্রয় ধারে 15 লক্ষ টাকা, নিট বিক্রয় ধারে 30 লক্ষ টাকা, মোট লাভ 5 লক্ষ টাকা এবং কর বাদ নিট লাভ 3 লক্ষ টাকা। আচ্ছা, এখানে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 3টা অপশন দেওয়া আছে প্রশ্নে। ক নাম্বার, খ, গ, এই 3টা অপশনে আমরা প্রথম ক অপশনে দেখতে পাচ্ছি মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। খ অপশনে দেখতে পাচ্ছি দেনাদার আবর্তন অনুপাত ও পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। গ অপশনে দেখতে পাচ্ছি মোট সম্পত্তি আবর্তন ও কার্যকরী মূলধন আবর্তন অনুপাত নির্ণয় করো। তো আমাদেরকে এই প্রশ্নটার আলোচ্য বিষয় হলো, এটা হলো সূত্র নির্ভরশীল একটা অধ্যায়। এখানে যার যত সূত্র মুখস্থ থাকবে এবং ভালোভাবে মনে রাখতে পারবে সে বেশি অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো মজুদ আবর্তন অনুপাতের আমরা যে সূত্রটা জানি, মজুদ আবর্তন অনুপাতের সূত্র হলো বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। এটার সূত্রগুলো মুখস্থ করতে হবে, আমাদের মুখস্থ করতে হবে।
তাহলে মজুদ আবর্তন অনুপাতের সূত্র হলো বিক্রিত পণ্যের ব্যয় তাহলে এখান থেকে আমরা এই তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছি। ক অপশনে 2 মার্ক পাবো, খ অপশনে 4 মার্ক পাবো এবং গ অপশনে 4 মার্ক পাবো। এ হলো মোট 10 মার্ক পাবো। তো পর্যায়ক্রমে আমাদের সমাধান করতে হবে। তো ক অপশনের জন্য আমাদের ক অপশন যদি এখন সমাধান করি, ক অপশনের ক্ষেত্রে আমরা সমাধান করব এইটুকু। আচ্ছা, এইটুকু আমাদের সমাধান করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মজুদ আবর্তন অনুপাত সমান বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। এখন প্রশ্নে কোথাও বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নেই, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কিভাবে বের করব? এর একটা প্রশ্ন। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কিভাবে বের করব? তো বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা জানি কি বিক্রিত পণ্যের ব্যয় সমান নিট বিক্রয়। বিক্রিত পণ্যের ব্যয় সমান নিট বিক্রয় বিয়োগ মোট লাভ, বিয়োগ মোট লাভ। তো আমরা বিক্রিত পণ্যের ব্যয় দেখতে পাচ্ছি কত, 30 লক্ষ। বিক্রিত পণ্যের ব্যয় সমান নিট বিক্রয় বিয়োগ মোট লাভ। নিট বিক্রয় আমরা কত, নিট বিক্রয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তো তাহলে আমরা দেখতে পাচ্ছি নির্ধার বিক্রয় বিক্রিত পণ্যের ব্যয় সমান নিট বিক্রয় বিয়োগ মোট লাভ। বিক্রিত পণ্যের ব্যয় সমান নিট বিক্রয় বিয়োগ মোট লাভ। তাহলে নিট বিক্রয় এখানে আমরা দেখতে পাচ্ছি কত, 30 লক্ষ টাকা, এবং মোট লাভ দেখতে পাচ্ছি কত, মোট লাভ দেওয়া আছে 5 লক্ষ টাকা। মোট লাভ এখানে 5 লক্ষ টাকা, মোট লাভ 5 লক্ষ টাকা। তো এই দুটো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে নিট বিক্রয় থেকে মোট লাভ বিয়োগ, তাহলে 30 লক্ষ থেকে 5 লক্ষ টাকা বিয়োগ করলে আমাদের 25 লক্ষ টাকা হচ্ছে। এটা বিক্রিত পণ্যের ব্যয় পাইলাম 25 লক্ষ টাকা। এখন গড় মজুদ, তাহলে গড় মজুদ বের করবে কীভাবে? প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। তার প্রারম্ভিক মজুদ কত, সমাপনী মজুদ কত? তাহলে প্রারম্ভিক মজুদ আছে 3,25,000 টাকা। প্রারম্ভিক মজুদ হলো, প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ, প্রারম্ভিক মজুদ হলো 3,25,000 টাকা এবং সমাপনী মজুদ 3,75,000 টাকা। 3,75,000 টাকা। তো 3,25,000 যোগ 3,75,000, 3 3 6 আর 7 লক্ষ, 7 লক্ষ ভাগ 2, তাহলে 3,50,000 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পেলাম আমরা 25 লক্ষ টাকা এবং গড় মজুদ পেলাম 3,50,000 টাকা। এখন 25 লক্ষকে 3,50,000 দ্বারা ভাগ করলে আমাদের উত্তর হয় 7.14 বার, 7.14 বার। তাহলে মজুদ আবর্তন অনুপাত হলো 7.14 বার। তাহলে খ নম্বরে বলছে খ অপশনে দেখতে পাচ্ছি দেনাদার আবর্তন অনুপাত ও পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। দেনাদার আবর্তন অনুপাত সমান কি? তাহলে এটা আমাদের জানতে হবে, সূত্র জানতে হবে। দেনাদার আবর্তন অনুপাত সমান নিট ধারে বিক্রয়, অর্থাৎ আমরা যে বিক্রয় করছি এর ধারে বিক্রয় যেটা করছি সেটা কত, নিট ধারে বিক্রয় করছি যেটা, সেটার পরিমাণ ভাগ গড় দেনাদার যোগ গড় প্রাপ্য বিল, গড় দেনাদার যোগ গড় প্রাপ্য বিল। দেনাদার আবর্তন অনুপাত সমান নিট ধারে বিক্রয় ভাগ গড় দেনাদার যোগ গড় প্রাপ্য বিল।
তাহলে নির্ধারে বিক্রয় আমরা দেখতে পাচ্ছি 30 লক্ষ টাকা, যেটা আগে ক্যালকুলেশন করলাম। তারপরে গড় দেনাদার, আচ্ছা গড় দেনাদার হলো এই যে এখানে দেওয়া আছে বিবিধ বিবিধ দেনাদার দেওয়া আছে 5,25,000 টাকা, এটাই গড় দেনাদার, সরি গড় দেনাদার কত 5,25,000 টাকা। এই যে এখান থেকে 5,25,000 টাকা, এটাই আমাদের গড় দেনাদার। তারপরে হলো গড় প্রাপ্য বিল, গড় প্রাপ্য বিল, প্রাপ্য বিল দেওয়া আছে 1,20,000, এটাই আমাদের গড় প্রাপ্য বিল, যেহেতু একটা করে দেওয়া আছে তাহলে এটাই গড় প্রাপ্য বিল। গড় দেনাদার যোগ গড় প্রাপ্য বিল, তাহলে গড় দেনাদার 5,25,000 যোগ গড় প্রাপ্য বিল 1,20,000 সমান হলো আমাদের কত 5 আর 6,45,000 টাকা। তাহলে নির্ধারিত বিক্রয় হলো 30 লক্ষ এবং গড় দেনাদার যোগ গড় প্রাপ্য বিল 6,45,000 টাকা। 30 লক্ষকে যদি 6,35,000 টাকা দ্বারা ভাগ করি তাহলে 6.65 বার, তাহলে এটার আনসার আমাদের 4.65 বার। তারপরে বলছে পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। তাহলে পাওনাদার আবর্তন অনুপাত হবে নিট ধারে ক্রয়। পাওনাদার আমরা কার কাছ থেকে টাকা পাই, পাওনাদার আবর্তন অনুপাত আমাদের নিকট যারা টাকা পায়, কি কারণে পায়, কোনো কিছু ক্রয় করছি এবং সেটা ধারে ক্রয় করছি, তাহলে নিট ধারে ক্রয়, কোনো কিছু ক্রয় করার কারণে যে আমাদের পাওনাদার সৃষ্টি হয়। এই পাওনাদার হলো আমরা কারো কাছ থেকে ধারে ক্রয় করছি, তাহলে ধারে ক্রয় করার কারণে যেটা হয়েছে সেই অ্যামাউন্টটা আমাদের দেখাতে হবে নিট ধারে ক্রয়। তাহলে নিট ধারে ক্রয় আমরা করছি কত, নিট ধারে ক্রয় 15 লক্ষ টাকা, এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি নিট ধারে ক্রয়, যেটা নিট ক্রয় যেটা ধারে, তাহলে নিট ধারে ক্রয় 15 লক্ষ ভাগ গড় পাওনাদার, যেমনটা দেনাদার আবর্তন অনুপাত বের করার সময় গড় দেনাদার যোগ গড় প্রাপ্য বিল বের করেছিলাম, এখানে ওই একই রকমভাবে গড় পাওনাদার যোগ গড় প্রদেয় বিল, তাহলে গড় পাওনাদার কত, গড় পাওনাদার যেমন বিবিধ পাওনাদার আছে 3,75,000 টাকা, তাহলে এটাই গড় পাওনাদার 3,75,000। গড় প্রদেয় বিল আমাদের দেওয়া নেই, তাহলে 15 লক্ষকে আমরা যদি 3,75,000 দ্বারা ভাগ করি তাহলে 4 বার, এটাই আমাদের আনসার। তাহলে দেনাদার আবর্তন অনুপাত হলো 4.65 বার এবং পাওনাদার আবর্তন অনুপাত 4 বার। আবার গ অপশনে বলছে কি, আমাদের গ অপশনে বলছে মোট সম্পত্তি আবর্তন ও কার্যকরী মূলধন আবর্তন অনুপাত নির্ণয় করতে। মোট সম্পত্তি আবর্তন ও কার্যকরী মূলধন আবর্তন অনুপাত নির্ণয় করো। তাহলে আগেই বলছিলাম এটা সূত্র নির্ভরশীল একটা অধ্যায়। তাহলে মোট সম্পত্তি আবর্তন অনুপাত সমান নিট বিক্রয় ভাগ মোট বাস্তব সম্পত্তি, নিট বিক্রয় ভাগ মোট বাস্তব সম্পত্তি। নিট বিক্রয় আমাদের কত 30 লক্ষ টাকা এবং মোট বাস্তব সম্পত্তি কত 22,50,000 টাকা, 22,50,000 টাকা, এটা আমাদের সম্পদের পরিমাণ কত 22,50,000 টাকা, এটা আমাদের দেখতে পাচ্ছি। তাহলে 30 লক্ষ টাকাকে 22,50,000 টাকা দ্বারা ভাগ করলে 1.33 বার। এখানে নিট বিক্রয় হলো 30 লক্ষ টাকা ও মোট বাস্তব সম্পত্তি 22,50,000 টাকা। আচ্ছা ওটা গেল আমাদের। তারপরে কার্যকরী মূলধন অনুপাত বের করতে বলছে। কার্যকরী মূলধন অনুপাত যখন বের করব তখন কার্যকরী মূলধন অনুপাত সমান কার্যকরী মূলধন ভাগ চলতি দায়, কার্যকরী মূলধন ভাগ চলতি দায়। তাহলে কার্যকরী মূলধন আবার বের করার জন্য কিছু নিয়ম আছে, সেটা হলো কার্যকরী মূলধন যদি এককভাবে দেওয়া না থাকে তাহলে আমাদের বের করে নিতে হবে। তাহলে কার্যকরী মূলধন
কার্যকরী মূলধন হলো চলতি সম্পত্তি থেকে আমাদের চলতি দায়টা বিয়োগ করতে হবে। চলতি সম্পত্তি থেকে যদি চলতি দায় বিয়োগ করি তাহলে আমাদের কার্যকরী মূলধন বের হবে। তাহলে কার্যকরী মূলধন সমান চলতি সম্পত্তি থেকে চলতি দায় বিয়োগ করতে হবে। এখন আমাদের সম্পত্তির এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পদ পাশে এখানে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ উভয়টাই দেওয়া আছে। এখানে আমাদের চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ উভয়টাই দেওয়া আছে, কিন্তু আমাদের লাগবে শুধু চলতি সম্পদ। আবার এ পাশে চলতি দায় এবং স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায় উভয়টাই দেওয়া আছে, কিন্তু আমাদের লাগবে অনলি চলতি দায়। তাহলে আমাদের এইগুলো বিয়োগ করে নিতে হবে। তাহলে এখানে থেকে দেখতে পাচ্ছি চলতি সম্পদ কোনগুলো। এখানে চলতি সম্পদ হলো মজুত পণ্য আমাদের চলতি সম্পদ, বিবিধ দেনাদার চলতি সম্পদ, প্রাপ্য বিল চলতি সম্পদ, নগদ তহবিল চলতি সম্পদ। এই চারটা আমাদের চলতি সম্পদ। এই চারটা সম্পদ নিলেই আমাদের এনাফ। তাহলে এই চারটা সম্পদ নিলাম, এই চারটা যোগ করে দিলাম। তাহলে মজুত পণ্য কত? 3,75,000। মজুত পণ্য 3,75,000, বিবিধ দেনাদার 5,25,000, প্রাপ্য বিল 1,20,000, নগদ তহবিল 30,000। এই চারটা আমাদের চলতি সম্পদ। আর এই যে বাকি তিনটা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, এই ভূমি ও দালান কোঠা, কলকবজা, আসবাবপত্র, এই তিনটা আমাদের স্থায়ী সম্পদ, যার কারণে এই তিনটা আসবে না, অনলি চলতি সম্পদ আসবে। মজুত পণ্য, বিবিধ দেনাদার, প্রাপ্য বিল, নগদ তহবিল এই চারটা আসবে। এই চারটা আমাদের চলতি সম্পদ। চলতি সম্পদ আমরা এই চারটা যোগ করলাম, যোগ করে যেটা অ্যামাউন্ট আসবে সেটা হলো 10,50,000 টাকা। আবার লাগবে আমাদের কি? চলতি দায়। তাহলে আমরা এই পাশে দেখতে পাচ্ছি দায়সমূহের মধ্যে আছে চলতি দায় ও দীর্ঘমেয়াদী দায়। এই চলতি দায় ও দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে শুধু আমাদের আসবে চলতি দায়। চলতি দায় কোনগুলো? ব্যাংক জমাতিরিক্ত পাওনাদার। এই যে ব্যাংক জমাতিরিক্ত 1,50,000, বিবিধ পাওনাদার 3,75,000। এই দুটো অপশন শুধু আমাদের চলতি দায়। বাকি যে পাঁচটা দেখতে পাচ্ছি, সাধারণ শেয়ার মূলধন, 10% অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, লাভ ক্ষতি হিসাব, 12% ঋণপত্র, এগুলো দীর্ঘমেয়াদী দায়, যার কারণে এই কয়টা আমাদের আসবে না, শুধু চলতি দায় আসবে। চলতি দায় কোন দুটো? তাহলে ব্যাংক জমাতিরিক্ত এবং বিবিধ পাওনাদার। এই দুটো আমাদের যোগ করলে আসে 1,50,000 যোগ 3,75,000, তাহলে 5,25,000 টাকা আসবে। তাহলে চলতি সম্পদ আমাদের আসলো 10,50,000 এবং চলতি দায় আসলো 5,25,000। এখন এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলে আমাদের আসে 5,25,000। এখন 5,25,000 এটা কি আমাদের? এটাই হলো আমাদের কার্যকরী মূলধন। কিন্তু কার্যকরী মূলধন তো কেবলমাত্র বের করলাম, তো কার্যকরী মূলধন বের করলাম, তাহলে চলতি দায় দ্বারা ভাগ করতে হবে। আবার চলতি দায় তো আমাদের এই মাত্রই বের করলাম। কত বের করলাম? 5,25,000 টাকা চলতি দায় বের করলাম। এই 5,25,000 টাকা দ্বারা 5,25,000 টাকা যদি 5,25,000কে যদি 5,25,000 দ্বারা ভাগ করি, অর্থাৎ কার্যকরী মূলধন 5,25,000 এবং চলতি দায়ও আমাদের বের হয়েছে 5,25,000। তাহলে 5,25,000কে 5,25,000 টাকা দ্বারা ভাগ করলে আমাদের আনসার হয় 1:1, অর্থাৎ উপরেও 1 নিচেও 1। এটা যেহেতু অনুপাত, তাহলে অনুপাত আকারে আমাদের দেখাতে হবে। অনুপাতটা হলো আমাদের 1:1। যেহেতু ভগ্নাংশ থাকলেই আমাদের অনুপাত, তাহলে উপরে 1 নিচে 1 কাটাকাটি করে, তাহলে এটাই আমাদের 1:1। এটাই আমাদের 1:1, এটাই আমাদের আনসার। আশা করি প্রশ্নটি সকলেই বুঝতে পারছেন। এটা ছিল আমাদের 2015 সালের দিনাজপুর বোর্ডের আসা একটি প্রশ্ন। এটা পাঞ্জারি সৃজনশীল হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এই বই থেকে সমাধান করা হলো। এইখানে এই প্রশ্নটি যে জায়গায় বুঝতে পারবেন না, আশা করি ভিডিওটি বারবার দেখবেন এবং না বুঝলে কমেন্ট করবেন।
তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।